সাবটেল আর্টের আজকের পর্বে আমরা পিপিআর 2025 এর আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে শিখব। পিপিআর 2008 অনুযায়ী অভ্যন্তরীণ সকল ক্রয় কার্যের ওটিএম টেন্ডারের ক্ষেত্রে বার ছিল +-10%, অর্থাৎ 10%-এর বেশি উপর অথবা 10%-এর বেশি কমে দর প্রদান করলে সেই ঠিকাদার নন রেসপন্সিভ করা হতো। কিন্তু পিপিআর 2025-এ এই নিয়মটাকে সংশোধন করা হয়েছে। বর্তমানে প্রত্যেকটি অভ্যন্তরীণ ক্রয় কার্যের ঠিকাদারগণ এনিলেস প্রদান করতে পারবেন। তার মানে নির্ধারিত ফিক্সড যে 10% দর প্রয়োগ করতে হতো এখন সেটা আর নেই। তো সেই আলোকেই এখন আমরা আজকে শিখবো যে পিপিআর 2025-এর তফসিল 18 অনুযায়ী অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক উল্লেখযোগ্য রূপে নিম্ন মূল্যের দরপত্র সমূহকে চিহ্নিতকরণ এবং মূল্যায়ন প্রক্রিয়া। অর্থাৎ যেহেতু আমাদের এখন -10% এর লিমিটটা নেই, তো কাজেই অনেকেই হয়তো 15%, 20%, 30% পর্যন্ত যদি লেস করে, তাহলে উল্লেখযোগ্য রূপের নিম্ন মূল্য প্রদানকারী ঠিকাদারকে যদি কাজ প্রদান করা হয় তাহলে কাজ বাস্তবায়ন সমস্যা হতে পারে। বিধায় সেই আমরা উল্লেখযোগ্য রূপে নিম্নমূল্যের দরপত্র সমূহকে চিহ্নিত করব এবং তার পরবর্তীতে আমাদের কয়েকটি ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমাদের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াটা সম্পূর্ণ করব। তো উল্লেখযোগ্য রূপে নিম্নমূল্যের দরপত্র চিহ্নিত করার জন্য তিনটা বিষয় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। এক নম্বর ফ্যাক্টর হচ্ছে ওই দরপত্রে যতজন ঠিকাদার অংশগ্রহণ করেছেন অবশ্যই ওনারা টেকনিক্যালি রেসপন্সিভ হতে হবে। তাহলে সেই ঠিকাদারদের দরটা, অর্থাৎ সেই ঠিকাদারগণ কি কি দর প্রদান করেছেন সেটার উপরে। তারপরে সংশ্লিষ্ট ক্রয়ের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য, অর্থাৎ যেটা অফিসিয়াল কস্ট এস্টিমেট আছে সেটা। এরপরে নিকট সাম্প্রতিক বাজার মূল্য ও অন্যান্য গ্রহণযোগ্য দরপত্র দাতাগণের প্রদত্ত মূল্য সাপেক্ষে। তার মানে নিকট সাম্প্রতিক বাজার মূল্য এই বিষয়টা আমাদের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি প্রকাশ করবেন। তো এই তিনটা বিষয়ের আলোকেই আমরা নিম্নমূল্যের দরপত্রকে চিহ্নিত করব এবং দরপত্র মূল্যায়নটা শিখব। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের প্রথমেই আমাদের যে কোনো একটি দরপত্র ইজিবিতে 4টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। প্রথমে থাকে হলো প্রাথমিক মূল্যায়ন, দ্বিতীয় থাকে হচ্ছে টেকনিক্যাল মূল্যায়ন, তৃতীয় থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল বা আর্থিক মূল্যায়ন, চতুর্থতে থাকে হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। তো যে সকল ঠিকাদারগণ প্রাথমিক মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়নে উত্তীর্ণ হবেন, গ্রহণযোগ্য হবেন, শুধুমাত্র তাদের ক্ষেত্রে আর্থিক মূল্যায়নটা সম্পূর্ণ করা হবে। তো এখানে এই আর্থিক মূল্যায়ন করতে আমাদের ওয়েটেড অ্যাভারেজ নামে একটা ফ্যাক্টর, একটা টার্ম ক্যালকুলেশন করে নিতে হবে। তো যে ক্ষেত্রে আপনারা এখানে সূত্রে দেখতে পাচ্ছেন যে ওয়েটেড অ্যাভারেজ x = 0.5 ইন্টু অর্থাৎ সামেশন অফ 1/n আর i = 1 to n। এটার মানে হচ্ছে ওই ঠিকাদারে প্রাইমারি ইভালুয়েশন এবং টেকনিক্যাল ইভালুয়েশনের রেসপন্সিভ দরপত্র দাতাদের দর সমূহের গড়। তারপরে 0.2 ইন্টু XOCE যেখানে আমাদের হচ্ছে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য, এবং 0.3 ইন্টু XNPPI। XNPPI হচ্ছে ইজিবি পোর্টালে সরকারি ক্রয় প্রক্রিয়া সাম্প্রতিক, অর্থাৎ দরপত্র উন্মুক্তকরণ দিবস ও পূর্বেকার 27 দিনের, অর্থাৎ টোটাল 28 দিনের গড়, এটার মূল্য সূচকের ভিত্তিতে প্রাপ্ত দর। এটা টেক মেম্বারগণ ইজিবি থেকে জানতে পারবেন। তো এই কয়েকটা ফ্যাক্টরের উপর থেকে আমরা নির্ণয় করতে পারবো। এবং যে কোনো দরপত্র মূল্যায়নে এখন দেখেন ঠিকাদারদের যে গড়টা থাকবে তার উপরে ফ্যাক্টর থাকবে হচ্ছে 0.5, অর্থাৎ এটার ভূমিকা অনেক। এরপরে অফিসিয়াল কস্ট এস্টিমেটের ওয়েট বা ভার থাকবে হচ্ছে 0.2 এবং দরপত্র ইজিবি পোর্টালে মূল্য সূচকের ভিত্তিতে প্রাপ্ত দর তার ওয়েট থাকবে হচ্ছে 0.3। তো কাজে এই তিনটা ভিত্তিতে, ওয়েটের ভিত্তিতে আমরা ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেশন করব। তারপরে প্রাপ্ত ওয়েটেড অ্যাভারেজ থেকে আমরা ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। এটা স্ট্যাটিস্টিক্সে শেখানো হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে আদর্শ বিচ্যুতি, একটা স্ট্যান্ডার্ড থেকে কে কতটুকু বিচ্যুত হয়েছে তার পরিমাণটা। তো এখন এই ব্যাপারটাতে দেখেন এখানে একটা ফর্মুলা, স্ট্যাটিস্টিক্স ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন = স্কয়ার রুট অফ xi - x bar হোল স্কয়ার ডিভাইডেড বাই n।
XI হচ্ছে প্রত্যেকটা ঠিকাদারদের প্রদত্ত গড়, অবশ্যই গ্রহণযোগ্য ঠিকাদারদের, অগ্রহণযোগ্য ঠিকাদাররা কিন্তু এ পর্যায়ে আসবে না। আর X বারটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ, যেটা কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেশনটা দেখে আসলাম, এবং N হচ্ছে এখানে আমাদের গ্রহণযোগ্য দরপত্রদাতাদের সংখ্যা। যতজন ঠিকাদার অংশগ্রহণ করবেন, এই ঠিকাদারদের মধ্য থেকে প্রাইমারি মূল্যায়ন এবং টেকনিক্যাল মূল্যায়নে অগ্রহণযোগ্য ঠিকাদার বাদ দিয়ে বাদবাকি গ্রহণযোগ্য ঠিকাদারের সংখ্যা হচ্ছে N। তো এই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করলাম, ওয়েটেড এভারেজ নির্ণয় করলাম। এখন আমরা ওয়েটেড এভারেজ থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বাদ দিই তাহলে সেটা একটা লিমিট পাবো, অর্থাৎ আমাদের ওয়েটেড এভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই লিমিটটাকে বলা হয় হচ্ছে উল্লেখযোগ্য রূপের নিম্ন দর, অর্থাৎ সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার, যেটাকে SLT বলে সম্বোধন করা হয়। তো এই ভ্যালুটা ওয়েটেড এভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা হলো সিগনিফিক্যান্টলি লো প্রাইস টেন্ডার, SLT। তো যে সকল ঠিকাদার এই সীমার নিম্ন মূল্য দর দাখিল করবেন তাদের সকল দরপত্র বাতিল বলে গণ্য হবে। তো কোনো ঠিকাদারের দর এই SLT বা ওয়েটেড অ্যাভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কমে আসা যাবে না। তো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে এখানে বিষয়টা পরিষ্কারভাবে বুঝবো। তো তার জন্য দেখেন এখানে আমরা এখন এখানে 7 জন ঠিকাদারের ব্যাপারটা এখানে কনসিডার করা হয়েছে। তো ঠিকাদার ক থেকে ছ পর্যন্ত, তো ঠিকাদার ক থেকে ঘ পর্যন্ত সবাই হচ্ছে গ্রহণযোগ্য, কারণ আমাদের এখানে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য হচ্ছে 4 কোটি টাকা। যেমন এখানে দেখানো হয়েছে যে যার মূল্য হচ্ছে 4 কোটি টাকার একটা টেন্ডার। তো এই 4 কোটি টেন্ডারটাতে মধ্যে ঠিকাদার ক থেকে ঘ পর্যন্ত সকল ঠিকাদারই 10% অ্যাভাবের উপরে কোনো ঠিকাদার যায় নাই। তো ফলে 10% অ্যাভাবের কমে যদি না যায় তাহলে এই সকল ঠিকাদার গ্রহণযোগ্য হবে। ঠিকাদার উমো দেখেন তিনি হচ্ছে 4 কোটির 10%-এর উপরে রেট কোট করেছেন, অর্থাৎ 4 কোটি টাকার মধ্যে তিনি রেট কোট করেছেন 4,48,76,76,000। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন এই ঠিকাদার 10%-এর অধিক ঊর্ধ্বহারে দর প্রদান করায় ইনি প্রাথমিক মূল্যায়নে অগ্রহণযোগ্য হবেন। তো কাজে এই উমো নাম্বার ঠিকাদার কখনোই কোনো আমাদের পরবর্তী ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের অংশ হবেন না, ইনি আগেই বাদ। এরপরে 6 নাম্বার ঠিকাদার দেখেন এখানে আমাদের লিমিটের মধ্যে দর প্রদান করলেও অগ্রহণযোগ্য করা হয়েছে, কারণ ইনি টেকনিক্যাল মূল্যায়নে বাদ, হয়তো এনার কোনো একটা কোয়ালিফিকেশনে রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি, তো কাজেই ইনি টেকনিক্যাল মূল্যায়নেই এনাকে বাদ দিয়ে কনসিডার করা হয়েছে। পরে 6 নাম্বারটাও গ্রহণযোগ্য করা হয়েছে কারণ 3%-এর মধ্যে আছে। এরপরে আমরা এখান থেকে এই যে আমাদের যে এখন 5 জন টিকলো, 7 জনের মধ্য থেকে 5 জন, এই 5 জনকে নিয়ে তাদের গড় নির্ণয় করা হয়েছে। তো এই 5 জনের প্রদত্ত দরকে যোগ করে 5 দিয়ে ভাগ করে আমরা এখান থেকে গড় নির্ণয় করে নিলাম। এরপরে এখন এই গড় আমরা পেয়েছি, অফিসিয়াল কস্ট এস্টিমেট পেয়েছি, আমরা এখন সব মানে জানি। তো আমরা এখন কি করব, ওয়েটেড অ্যাভারেজ নির্ণয় করব। তো ওয়েটেড অ্যাভারেজ নির্ণয় করার জন্য দেখেন আমাদের যে টেন্ডারটা, সেই টেন্ডারটির মূল্য হচ্ছে 4 কোটি টাকা, এবং XI সকল গ্রহণযোগ্য দরদাতাদের প্রস্তাবিত মূল্যের গড় হচ্ছে আমরা এখান থেকে নির্ণয় করলাম 3,75,00,000 টাকা। এবং ইজিপি পোর্টাল থেকে আমাদের যে প্রাপ্ত মূল্য সূচকের ভিত্তিতে দর, সেটা আমরা এখন এখানে ধরে নিয়েছি যে আমাদের এটা হলো 0.8% নিম্ন দরে আছে। যেমন দেখেন আমরা হিসেবে সুবিধার্থে এখানে ধরলাম যে XNPPI এর মান 8.32% নিম্ন, অর্থাৎ যদি নিম্ন হয় তাহলে 100 থেকে 8.32% বাদ, তার মানে যার মান দাঁড়ায় 0.9168। তো আমরা এই দাপ্তরিক প্রাক্কলিত মূল্যকে এই অংশটা দিয়ে গুণন করে নিলাম। দেখেন এখানে 4 কোটি গুণন এই অংশটা, ফলে আমরা ইজিপি পোর্টালে সাম্প্রতিক মূল্য সূচকের ভিত্তিতে প্রাপ্ত দর পেলাম হচ্ছে 3,66,00,000। তো এখন আমরা যেটা ভারযুক্ত গড় বা ওয়েটেড অ্যাভারেজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেমন ফ্যাক্টর দেখলাম, এর ক্ষেত্রে 0.5, অ্যাভারেজের জন্য 0.5, তারপরে হচ্ছে ইজিপি পোর্টালে সাম্প্রতিক মূল্য সূচকের ভিত্তিতে প্রাপ্ত দরের জন্য ওয়েট হচ্ছে 0.3,
এবং ঠিক অফিসিয়াল কস্ট এস্টিমেট দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের ক্ষেত্রে ওয়েট হচ্ছে 0.2। তো এইগুলাকে আমরা গুণন করে যোগ করে আমরা টোটাল ওয়েটেড অ্যাভারেজ পেয়ে গেলাম হচ্ছে 3,77,80,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা এখন যেহেতু ওয়েটেড অ্যাভারেজ পেয়ে গেছি, তো কাজেই আমরা এখন ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। কারণ দেখেন এখানে আমাদের গ্রহণযোগ্য যে সকল দরদাতা আছেন তাদের স্ট্যান্ডার্ড ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার ঠিকাদারের দর, গ্রহণযোগ্য ঠিকাদারের দর, এটা হলো প্রথম ঠিকাদারের দর, মাইনাস হলো এটা আমাদের প্রথম ঠিকাদারের দর, এবং এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা, যেটা আমরা ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেশন করলাম 3,77,00,000। তো এখানে 3,77,00,000 মাইনাস প্রথম ঠিকাদারের দর, সেটাকে আমরা ফর্মুলা অনুযায়ী স্কোয়ার করে দিলাম। এরপরে আবার আমাদের এভাবে এখানে থাকলো হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ দ্বিতীয় ঠিকাদারের দর, তারপরে ওয়েটেড অ্যাভারেজ মাইনাস তৃতীয় ঠিকাদার, চতুর্থ ঠিকাদার, এবং ওয়েটেড অ্যাভারেজ মাইনাস পঞ্চম ঠিকাদারের দর, এবং ডিভাইডেড বাই 5। অর্থাৎ এই 5-এর অর্থ হচ্ছে আমাদের 7 জন দরপত্রদাতা অংশগ্রহণ করলেও আমাদের এখানে রেসপন্সিভ অর্থাৎ গ্রহণযোগ্য দরপত্র পাওয়া গিয়েছে কিন্তু 5টি। এই জন্যই এখানে আমরা 5 দিয়ে ভাগ করব, তার মানে গ্রহণযোগ্য দরপত্রের সংখ্যা। আর এইখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করে আসলো হচ্ছে 23,21,810 টাকা। তো ফলে আমরা দেখেন আমাদের এখানে ওয়েটেড অ্যাভারেজ এক্স বার পেয়ে গেছি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আমরা পেয়ে গেছি। ফলে আমরা এই দুইটার বিয়োগফল থেকে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার এসএলটি যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখেন আমাদের ওয়েটেড অ্যাভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো আমাদের এখানে ভ্যালু দাঁড়ায় 3,54,00,000 টাকা। তো 3,54,00,000 টাকা যদি আমাদের এসএলটির মান হয়, তাহলে আমাদের ফাইনাল যেটা মানে মূল্যায়নটা হবে অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন হবে, সেখানে যে সকল ঠিকাদারগণ 3,44,00,000 টাকার নিচে রেট কোট করেছেন ওনারা অগ্রহণযোগ্য বিবেচিত হবেন। তো দেখেন আমাদের এখানে ঠিকাদার যিনি ছিলেন তিনি 3,40,57,000 টাকা রেট কোট করেছিলেন। তো আমাদের এসএলটির ভ্যালু হচ্ছে 3,54,00,000। তো যেটা থেকে ঠিকাদার এর রেট কোটটা কম, তো ফলে এই ঠিকাদার উল্লেখযোগ্য রূপে নিম্ন মূল্যের দরপত্র হিসেবে চিহ্নিত হবে এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন। তো এটাই আসলে এসএলটি, এভাবে ক্যালকুলেশন করা হবে। তারপরে বাকি যে সকল ঠিকাদারগুলা থাকবেন এনাদের মধ্যে যিনি সর্বনিম্ন হবেন তিনি হবেন গ্রহণযোগ্য সর্বনিম্ন, তারপরে যিনি উপরে থাকবেন তিনি দ্বিতীয় সর্বনিম্ন, তৃতীয় সর্বনিম্ন, এভাবে চতুর্থ সর্বনিম্ন হবেন। তো এখন এটা আমাদের ফাইন্যান্সিয়াল কম্পারিজনে আসলো ঠিকাদার খ, অর্থাৎ 3,65,87,500 টাকা রেট কোটকারী ঠিকাদার হলো আমাদের গ্রহণযোগ্য সর্বনিম্ন ঠিকাদার। এখন এই ঠিকাদারের পোস্ট কোয়ালিফিকেশন বা চূড়ান্ত মূল্যায়ন করে যদি এনার সকল কিছু রেসপন্সিভ পাওয়া যায়, তাহলে এই ঠিকাদারের নামে নো ইস্যু করা হবে। তাহলে আমাদের এই ঠিকাদার খ ইনি আমাদের কাজটা পাবেন। তো আশা করি আপনারা সবাই পিপিআর 2025-এর আলোকে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি বিস্তারিত পিপিআর এবং ইজিপি সম্পর্কে জানতে চান, তাহলে নিচে প্রদত্ত নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।